একজন ভালো ইনভেস্টরের সবথেকে একটি ভালো সাইন হলো এমার্জেন্সি ফান্ড তৈরি করা। আমাদের সাপোজ কোনো একজন ইনভেস্টর আছে, তার যদি এমার্জেন্সি ফান্ড তৈরি করা না থাকে, তাকে কিন্তু আমরা একজন ভালো ইনভেস্টর বলতে পারি না। তাহলে এই যে এমার্জেন্সি ফান্ড, এই বিষয়টি কি এবং এটা আমাদের কেন তৈরি করা উচিত বা এটা আমরা কিভাবেই তৈরি করব, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আমাদের আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত নাকি আগে আমাদের ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, সেটা নিয়েও কিন্তু এখানে আমরা আলোচনা করব। তাহলে এই বিষয়টি সম্পর্কে ডিটেইলে জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে। যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো, তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে কিন্তু আমরা এইরকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল নলেজ সংক্রান্ত ভিডিও রেগুলারলি আপলোড করতে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এমার্জেন্সি ফান্ডের বিষয়টি কি এবং এই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখো, আজকে আমাদের যে মেইন বেসিক বিষয় সেটা কি, সেটা হলো আমাদের এমার্জেন্সি ফান্ড। এবার এই যে এমার্জেন্সি ফান্ড, সেই বিষয়টি কি হয়। দেখো, আমাদের যে রোজ ইনকাম হচ্ছে, আমাদের মান্থলি একটা স্যালারি থেকে ইনকাম হয়, তাই তো? আমরা কোথাও একটা কাজ করছি, তার বদলে আমরা টাকা পাচ্ছি। এবার সেই যে টাকা পাচ্ছি সেটা আমরা কতদিন পাবো, সেটা আমরা ততদিনই পাবো যতদিন আমরা এখানে কাজ করব। এবার সাপোজ ধরে নাও যে কোনো কারণে আমাদের কাজ চলে গেল বা আমাদের কোনো অসুস্থতা হলো যার জন্য আমরা কাজ করতে পারছি না, বা আমরা যেখানে কাজ করতাম সেখানে সেই কাজের জায়গাটাই বন্ধ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তো এখন আমাদের কাজ নেই। যদি কাজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইনকাম সেটাও হবে না। কিন্তু একটা জিনিস বোঝো যে আমাদের ইনকাম যদি না হয়, আমাদের খরচা কি থেমে থাকবে? আমাদের যেগুলো বেসিক নিড, আমাদের থাকা খাওয়ার খরচা, সেগুলো কি থেমে থাকবে? সেগুলো কিন্তু থেমে থাকবে না। তাহলে এই যে আমাদের এই বিষয়টি, যে আমাদের যদি কোনো সময় এইরকম সিচুয়েশান তৈরি হয় যে আমাদের হঠাৎ করে কাজটাই চলে গেল, বা আমাদের যদি এইরকম সিচুয়েশান তৈরি হয় যে হঠাৎ করে আমাদের কোনো অসুখ হলো, সেই ক্ষেত্রে আমাদের টাকার খুব প্রয়োজন হলো, তাহলে সেই জন্য কিন্তু আমাদের এমার্জেন্সি ফান্ড তৈরি করা প্রয়োজন। দেখো, এই ক্ষেত্রে অসুখ হলে আমরা হেলথ ইন্স্যুরেন্স অফকোর্স আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় যে হেলথ ইন্স্যুরেন্স ক্লেম করতে, সেখান থেকে টাকা পেতে আমাদের কিছুটা সময় লাগে। তাহলে সেই এমার্জেন্সির সময়ের জন্য আমাদের যে টাকা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি এমার্জেন্সি ফান্ড। এবার এই যে এমার্জেন্সি ফান্ড, সেটা কত টাকা হওয়া উচিত? দেখো, এখানে একটি থাম্ব রুল আছে। ধরে নাও যে আমাদের যে প্রত্যেক মাসে আমাদের যে বেসিক নিড বলতে কি বোঝায়, যে আমাদের থাকা খাওয়া এইসবের যে খরচা, যেই সব জিনিসগুলো আমাদের করতে হবে, সাপোজ ধরো কারেন্টের বিল, খাবারের টাকা, জলের বিল, এইসব যে টাকাগুলো, সেগুলো কি, সেগুলো আমাদের প্রত্যেক মাসে লাগবেই। এবার সেটাতে ধরে নাও, আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আমাদের প্রত্যেক মাসে 10,000 টাকা করে খরচা হয়। তাহলে আমাদের যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে খরচা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ থাকুক না থাকুক, আমাদের 10,000 টাকা তো প্রত্যেক মাসে খরচ হবেই। তাহলে আমাদের এমার্জেন্সি ফান্ড, এই যে আমাদের 10,000 টাকা খরচা হয়, সেটা আমাদের নেক্সট 6 মাসের জন্য, বা আমরা যদি একদম আইডিয়ালি বলি, তাহলে আমাদের 12 মাসের জন্য 10,000 টাকা করে যাতে আমাদের কাছে সবসময় থাকে। তাহলে আমাদের যে এমার্জেন্সি ফান্ডের সাইজ, সেটা কিন্তু তাই হওয়া উচিত। তাহলে এখানে আমাদের আইডিয়ালি কত হওয়া উচিত, যে আমাদের নেক্সট 1 বছরের জন্য, কোনো সময় যদি আমাদের এইরকম সিচুয়েশন তৈরি হলো, তাহলে নেক্সট 1 বছরের জন্য যে আমাদের বেসিক নিডের খরচ, সেটা যাতে আমাদের এমার্জেন্সি ফান্ডে থাকে। তাহলে দেখো, আমাদের প্রত্যেক মাসে 10,000 খরচা হচ্ছে, তাহলে আমাদের 12 মাসে এই ক্ষেত্রে কত হয়ে যাবে? এই ক্ষেত্রে আমাদের 1,20,000 টাকা, এতখানি কিন্তু আমাদের এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত। এবার কারোর যদি বেসিক নিডে খরচ ডিফারেন্ট হয়, সে সেই অনুযায়ী এই যে হিসেবটি, এটা ক্যালকুলেট করতে পারে। এবার এখানে কোয়েশ্চেন আসছে যে আমাদের যে এই এমার্জেন্সি ফান্ড, তাহলে আমরা আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করব নাকি আগে আমরা ইনভেস্টমেন্ট করব? দেখো, আমরা জানি যে আমাদের ইনভেস্টমেন্ট করাও ইম্পর্টেন্ট, এবং ইনভেস্টমেন্ট করলে আমরা যত সেটাকে টাইম দেব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট, সেটাও বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আগে আমাদের কোনটা করা উচিত? আগে আমাদের এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত নাকি আগে আমাদের ইনভেস্টমেন্ট শুরু করা উচিত? সবসময় মনে রাখবে যে সবার আগে আমাদের এই এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। দেখো, আমরা ইনভেস্টমেন্ট করছি কেন? যে আমরা আমাদের টাকাকে যাতে গ্রো করতে পারি, আমরা আমাদের টাকাকে যাতে একটা টাইম দিতে পারি। এবার অনেকে ভাবে যে আমরা তো ইনভেস্টমেন্ট করছি, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছি, স্টক মার্কেটে ইনভেস্ট করছি, তাহলে আমাদের এমার্জেন্সি ফান্ড বানানোর প্রয়োজন কি? আমাদের যখন টাকার দরকার পড়বে, সেখান থেকে আমরা টাকা বের করে নেব। দেখো, এখানেই একটা আমাদের ভালো ইনভেস্টার আর একজন খারাপ ইনভেস্টারের মধ্যে
পার্থক্য। ভালো ইনভেস্টাররা জানে যে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে কী করতে হবে, সেটাকে আমাদের টাইম দিতে হবে। এবং আমরা যখন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আপ ডাউন লেগেই থাকে, একটা লং টার্মে গিয়ে আমাদের টাকা অনেকটা বেশি গ্রো করে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয় যে আমাদের যেহেতু আপ ডাউন লেগেই থাকে, সাপোজ ধরো আমার যখন টাকার দরকার তখন ধরো আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা লসে আছে, তাহলে তখন যদি আমাদের সেখান থেকে টাকা বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লসে টাকা বের করতে হবে। বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো আমাদের একটা টাইম লিমিটও থাকে যে এতদিনের আগে যদি আমরা বের করি নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সিট লোড নামে একটি চার্জ দিতে হবে। তাহলে সেই চার্জগুলো আমরা কেন এক্সট্রা দেবো? তাহলে সেই জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট শুরু করার আগে সবার আগে কী করা উচিত, সবার আগে আমাদের এমার্জেন্সি ফান্ড এটা তৈরি করা প্রয়োজন। দেখো এই ক্ষেত্রে আমি স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এইসবের কথা বলছিলাম। আমাদের যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তোমাদের যাদের যাদের এখনও ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে যদি তোমরা আপস্টক্সের অ্যাকাউন্ট বানাও সেখানে কিন্তু আপস্টক্সের তোমাদের ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এমনি সময় আপস্টক্সের অ্যাকাউন্ট বানাতে টাকা লাগে, কিন্তু এখন যদি তোমরা আমাদের লিঙ্কটি ইউজ করে নিয়ে অ্যাকাউন্ট বানাও সেই ক্ষেত্রে তোমাদের আপস্টক্সের অ্যাকাউন্ট একদম ফ্রিতে তৈরি হয়ে যাবে। এবং এই যে অ্যাকাউন্টটি তোমাদের তৈরি হবে সেটা কিন্তু লাইফ টাইমের জন্য ফ্রি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস দিতে হবে না। তাহলে দেখো আমরা বুঝলাম যে আমাদেরকে আমাদের এমার্জেন্সি ফান্ড সবার আগে তৈরি করা উচিত। এবার এই যে এমার্জেন্সি ফান্ড সেটা আমরা তৈরি করব কী করে? দেখো আমাদের যে প্রত্যেক মাসে স্যালারির টাকা আসছে, সাপোজ ধরে নাও যে আমরা প্রত্যেক মাসে স্যালারি পাই 20,000 টাকা, ওকে, এবং সেই 20,000 টাকার থেকে 10,000 টাকা তো আমাদের বেসিক নিডে চলেই যাবে, তাহলে আমাদের 10,000 টাকা এক্সট্রা থাকছে। এবার সেই 10,000 টাকা থেকে হয়তো আমরা ইনভেস্টমেন্ট করি এবং আমাদের যে ওয়ান্টস অর্থাৎ যেগুলো আমাদের ইচ্ছা সেগুলো পূরণ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, যতক্ষণ অবধি না আমাদের ইমার্জেন্সি ফান্ড তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আমরা আমাদের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলোকে কয়েকদিনের জন্য বন্ধ রাখবো, এবং আমাদের যে এক্সট্রা 10,000 টাকা থাকছে সেখান থেকে তো আমরা আমাদের ইচ্ছা এবং ইনভেস্টমেন্টকে পূরণ করি। তাহলে সেখান থেকে আমরা শুরুতে কি করব, শুরুতে আমরা প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এমার্জেন্সি ফান্ড তৈরি করার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের যে ইচ্ছে, যেগুলো জায়গায় আমরা এক্সেস খরচা করি, যেগুলো জায়গায় আমরা ডিজায়ার ফুলফিল করার জন্য খরচা করি, সেগুলো একটু কম করে নিই, কিন্তু শুরুতে আমাদের এই এমার্জেন্সি ফান্ডটি তৈরি করা প্রয়োজন। এবার আরেকটি বড় বিষয় যে আমরা সাপোজ এমার্জেন্সি ফান্ড তৈরি করে নিলাম, 1,20,000 টাকা তো আমরা তৈরি করে নিলাম যে আমাদের এমার্জেন্সি ফান্ড এখন আছে। এবার এই যে এমার্জেন্সি ফান্ড এটাকে আমরা রাখবো কোথায়? এটা কি আমরা ক্যাশ হিসেবে বাড়িতে রেখে দেবো? দেখো ক্যাশ হিসেবে কিন্তু কেউ কোনো সময় রাখবে না, কারণ বাড়িতে এত একটা টাকা রাখা সেটা রিস্কিও, এবং সেই ক্ষেত্রে আমরা কোনো রিটার্নও পাই না, তাহলে ক্যাশ হিসেবে তো কোনো সময় রাখবে না। এই ক্ষেত্রে আমি তোমাদের একটি বিষয় বলছি যে সাপোজ ধরো যে আমাদের যত টাকা আছে তাকে আমরা দুটা পার্টে ডিভাইড করব, একটা করব আমরা 40% আর একটা করবো আমরা 60%, ওকে। এবার এই যে 40% 60% সেই টাকাটি থেকে আমরা কি করব, দেখো 40% যে টাকাটি আছে তাকে কি করছি, তার মধ্যে থেকে আমরা কি করব যে আমাদের 1,20,000 টাকা আমাদের এমার্জেন্সি ফান্ড হয়েছে, তাই তো? তার মানে এর 40% কত আসবে, সেটা আসবে আমাদের 48,000 টাকা, এবং এর যে 60% আসবে সেটা কত আসবে, সেটা আসবে আমাদের 72,000 টাকা। এই যে 48,000 টাকা সেটা আমরা একটি আলাদা সেভিংস অ্যাকাউন্ট বানাবো কোনো একটি ব্যাংকে, যেটা কিনা আমাদের এমার্জেন্সি ফান্ডের জন্যই থাকবে, সেখানে আমরা রেখে দেবো। তাহলে সেই সেভিংস অ্যাকাউন্টে আমরা রেখে দিলাম, তাহলে কি হচ্ছে, যখনই আমাদের কোনো সময় যদি এমার্জেন্সি দরকার পড়ে সাথে সাথে কিন্তু আমরা গিয়ে ব্যাংক থেকে সেটাকে বের করতে পারবো। এবার বাকি যে 72,000 টাকা থাকছে সেটাকে আমরা দুটা পার্টে ডিভাইড করব। কীরকম দুটা পার্ট? দেখো এটাকে এক কাজ করতে পারো, আমি যেটা করি যে এটাকে আমরা 50% করব, অর্থাৎ এই যে 72,000 টাকা তার ধরুন আমরা 36,000 টাকা আর 36,000 টাকা এরকম দুটো পার্ট করলাম, ওকে। এবার এই যে দুটো 36,000 টাকা আছে সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা মিউচুয়াল ফান্ডে রাখবো। দেখো এবার এই ক্ষেত্রে আমাদের একটি ট্রিক আছে যে মিউচুয়াল ফান্ডে যে রাখছি আমরা কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখবো না, কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে সেটা স্টক মার্কেট, সেই ক্ষেত্রে আমাদের আপ ডাউন আসতে পারে, কিন্তু আমরা কি চাই, আমাদের এমার্জেন্সি ফান্ড যাতে একদম ইনট্যাক্ট থাকুক এবং সেখান থেকে আমরা একটা অল্প রিটার্ন পেতে থাকি, যাতে আমাদের ফান্ডটি একটু একটু গ্রো করতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের যে 40% অর্থাৎ 48,000 টাকা সেটা তো সেভিংস অ্যাকাউন্টে রেখেছি, বাকি যে এই যে 72,000 টাকা সেটাকে আমরা দুটা পার্টে ডিভাইড করলাম, 36,000, ওকে। এবার এই 36,000-এর একটি পার্টকে আমরা রাখবো একটি লিকুইড ফান্ডে। তোমরা জানো লিকুইড ফান্ড কী হয়, যেখান থেকে আমরা খুব কম সময়ের জন্য টাকা এখানে রাখতে পারি, তাই তো? তাহলে লিকুইড ফান্ডে রাখবো আমরা 36,000 টাকা, এবং বাকি যে 36,000 টাকা সেটা আমরা কোনো একটি
একটি ডেট মিউচুয়াল ফান্ডে রাখবো। দেখো ডেট মিউচুয়াল ফান্ডে রাখার কারণ কি, কারণ ডেট মিউচুয়াল ফান্ডে আমাদের যে রিস্ক এবং ভোলাটিলিটি সেটা অনেক কম হয় এবং এই ক্ষেত্রে আমরা 7 to 8% অবধি রিটার্ন পেয়ে যাই। তাহলে দেখো আমরা যে ডেট মিউচুয়াল ফান্ড সেখান থেকে আমরা 7 to 8% অবধি রিটার্ন পেয়ে যাবো। সাপোজ আমাদের লিকুইড ফান্ড সেখান থেকে আমরা 3 to 5% অবধি রিটার্ন পেয়ে যাবো এবং আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট সেখানে আমরা 2.5% রিটার্ন পাবো, তাই তো? তাহলে এইভাবে করে কি হবে, আমরা যদি আমাদের এই এমার্জেন্সি ফান্ডটি বিল্ড করে নেওয়ার পর এটাকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এমার্জেন্সি ফান্ড সেটাও উইথ টাইম আমাদের গ্রো করতে থাকবে এবং যখন আমাদের দরকার হবে দেখো আমরা সাথে সাথে বের করতে পারবো। সাপোজ ধরুন যে আমাদের সেভিংস অ্যাকাউন্ট, এটা আমরা ইনস্ট্যান্ট টাকা বের করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়। তারপর আমাদের যে এই লিকুইড ফান্ডের মধ্যে কি হয়, যদি আমাদের প্রয়োজন হয় আমাদের 24 আওয়ার্সের মধ্যে আমরা যদি রিডিম করি 24 আওয়ার্সের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। আর আমাদের যে ডেট মিউচুয়াল ফান্ড সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের 2 দিনের মধ্যে টাকা চলে আসে। তাহলে দেখো আমাদের যখন দরকার পড়বে তখন কিন্তু আমরা ইজিলি এগুলো বের করতেও পারবো। তাহলে এইভাবে করে যদি আমরা পুরো বিষয়টিকে সাজাই এবং আমরা যদি এইভাবে করে চলি তাহলে কিন্তু আমরা একজন বেটার ইনভেস্টার হতে পারবো। তার কারণ কি, আমাদের কোনো সময় এমার্জেন্সি হলে তখন কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোকে ভাঙাতে হবে না। তাহলে আই হোপ যে তোমরা বুঝতে পারলে এমার্জেন্সি ফান্ডের বিষয়টি কি, সেটা কেন তৈরি করা উচিত এবং সেটা কিভাবে বানালে আমাদের সুবিধা হবে। এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।